হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা হলো নীল পাহাড়ের আতঙ্ক। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য ও সাউন্ড এডিটিং করেছেন অরিন্দ্রম ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যত নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে যাতে আপনার কাছে চলে যায়, তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। গ্রামের নাম নিশ্চিন্তা। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় এই গ্রাম। গোটা গ্রামকে ঘিরে এই নীল পাহাড়। অপূর্ব সুন্দর এই পাহাড়। নীল পাহাড় নাম এই কারণেই বহু বহু যুগ আগে স্বয়ং নীলকণ্ঠ এই পাহাড়ের সাধনা করেছিলেন। গ্রামের মানুষজন তাদের পূর্বপুরুষের থেকে এই গল্প শুনে আসছে। নিশ্চিন্তা গ্রামে বেশ কিছু আদিবাসী সম্প্রদায় মানুষ বসবাস করে। খুব গরিব এই গ্রামটা। প্রত্যেকের ঘরে ঘরে গরু, ছাগল, মুরগি পোষে। আর কিছু মানুষ চাষ করে তাদের দিনটা কোনো রকম কাটিয়ে নেয়। অভাব অনটনের জন্যে প্রত্যেক দিন সবার বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। অথচ কিছু বছর আগে গ্রামের পরিবেশটাই অন্যরকম ছিল। সুখ ছিল, শান্তি ছিল, অর্থাভাব থাকলেও নিজেদের মধ্যে বড় মিলমিশ ছিল। এইভাবে দিন, মাস, বছর পার হয়। গ্রামের লোকেরা দিন গুনত, কবে সুদিন আসবে এই গ্রামে। গ্রামের লোকেদের সেই ভাবনার অবসান হলো একদিন, মাস তিনেক আগেকার কথা। গ্রামের প্রত্যেকটা লোকের মুখে মুখে বলা বলি হতে লাগলো যে ওই নীল পাহাড়ের গুহার মধ্যে কোনো এক সিদ্ধ পুরুষ এসেছেন। কিন্তু সেই যোগী কোথা থেকে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন তা কারোর জানা ছিল না। এমনকি কেউই তাকে কখনো দেখেননি। এর আগে এমন ঘটনা আগে কখনো হয়েছে বলে কারোর মনে পড়ছে না। তাই গ্রামের মানুষের চোখ মুখে চাপা আতঙ্কের ছাপ। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলো ওই নীল পাহাড়ের গুহায় তারা যাবে। সেই মতো পরের দিন গ্রামের সমস্ত লোকজনেরা একজোট হয়ে নীল পাহাড়ে রওনা দিল। পাহাড়ের চূড়াতে রয়েছে এই সেই গুহা। আর পাহাড়টাও বেশ উঁচু বলে গ্রামের লোকেরা সচরাচর খুব একটা কেউ আসে না এই গুহার কাছে। একে একে করে সবাই অতি কষ্টে গুহার কাছে এসে পৌঁছায়। গুহায় দিনের বেলায় সূর্যের আলো ঢোকে না বলে বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। নিজেদের মধ্যে একটা অজানা ভয় একে অপরের আতঙ্কের চোখে দেখল। কিছুক্ষণ পর সবাই গুহার মধ্যে চোখ রাখতে দেখতে পেল আবছা অন্ধকার গুহার ভিতরে থাকা, মাথা ভর্তি চুলে জটা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, চোখ দুটো ধূসর লাল, গলায় রুদ্রাক্ষর মালা আর কোমরে একটা লাল কাপড় জড়ানো এক সিদ্ধ পুরুষকে, যাকে দেখে গ্রামের সবাই চমকে উঠে তৎক্ষণাৎ কয়েক পা পিছিয়ে এসে নিজেদের মধ্যে ফিসফিস করে বলাবলি করতে লাগলো। নিশ্চয় কিছু উদ্দেশ্যে এখানে এসেছেন, কিন্তু কেউ আর সাহস করে ওই যোগীকে কেউ জিজ্ঞাসা করতে পারছে না কেন এই গুহায় এসেছে বা কি তার উদ্দেশ্য। সাহস করে গ্রামের মোড়ল জিজ্ঞাসা করে ফেলল, আপনি কে, কেনই বা এখানে এসেছেন? একসাথে এতগুলো প্রশ্নবান এতটুকুও বিচলিত করল না ওই যোগীকে, বরং নীরব হয়ে স্থিরভাবে তাকিয়ে রয়েছে গ্রামের লোকেদের দিকে। বেশ খানিকক্ষণ বাদে যোগী বললেন, আমি এক বিশেষ তন্ত্র সাধনার জন্য এই পাহাড়ে এসেছি। এই পাহাড়টা খুব শান্ত নিরিবিলি পাহাড়, আর স্বয়ং মহাদেবের অবস্থান এই পাহাড়ে। যোগী কথাগুলো বলে শেষ করতে পারল না। গ্রামের লোকেরা একসাথে বলে, এখানে কোনো তন্ত্র সাধনা হবে না। সেই মুহূর্তে কাপালি বলে ওঠে, তোদের গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে ঝগড়া অশান্তি প্রতিদিন লেগে থাকে, আর প্রত্যেকের ঘরে অভাব অনটন আছেই। তোরা চাস না তোদের গ্রামে একটু শান্তি ফিরে আসুক? এই কথা শোনার পর গ্রামের লোকেরা সবাই চুপ হয়ে গেল। সেই মুহূর্তে গ্রামের সমস্ত লোকের সরল মনে কয়েকটা কথা ঘুরপাক খাচ্ছে। এই যোগী আমাদের গ্রামের সমস্ত কিছুই বলে দিল, কিন্তু কিভাবে? যেন কোনো স্বয়ং বিধাতা ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে। নিজেদের গ্রামের সুখ শান্তি কে বা না চায়? তাই সবাই একসাথে বলে, আপনি এর প্রতিকার করুন। আপনি তো একজন সিদ্ধ পুরুষ, আপনি এর প্রতিকার করতে পারবেন। তখনই যোগী বলল, বেশ, আমি এই গ্রামে সুখ শান্তি ফিরিয়ে আনব। তবে একটা কথা তোদেরকে রাখতে হবে। গ্রামের সমস্ত লোকজনেরা বলে ওঠে, কি কথা? যোগী বলল,
গ্রামের সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য আমার সাধনার জন্য একটা জীবের প্রাণ সমর্পণ করতে হবে। যোগীর কথাটা শোনা মাত্রই সেই মুহূর্তে গ্রামের মানুষদের মুখটা রক্তশূন্য হয়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই। যোগী গ্রামের মানুষের মনের কথা বুঝতে পেরে পরক্ষণেই বলে, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাওয়ার মতো কিছু বলিনি। গ্রামের এক মাঝবয়সী লোক জিজ্ঞাসা করেন, আপনি সেই জীবটাকে নিয়ে কি করবেন? কথাটা শোনা মাত্রই যোগীর বিকট অট্টহাসিতে পাহাড়ের নিস্তব্ধতায় আঘাত লাগলো। গ্রামের লোকদের হাত পা ঠান্ডা বরফ হয়ে গেল। পরক্ষণেই যোগী হাসি থামিয়ে বলল, আমি ওই প্রাণীটার তাজা রক্ত আমার সাধনার উদ্দেশ্যে কাজে লাগাবো। আমি যে প্রাণীর কথা বলছি সেটা তোদের সবার বাড়িতে আছে এমন প্রাণী। বাড়িতে পোষা প্রাণী না হলে আমার তন্ত্র সাধনা সম্পূর্ণ হবে না, আর আমার সাধনা সম্পূর্ণ না হলে তোদের গ্রামে সুখ শান্তি ফিরবে না। তারপরেই গ্রামের লোকেদের মধ্যে গুঞ্জন হতে থাকে, সবার বাড়িতে গরু ছাগল মুরগি ছাড়া আর তো কিছুই নেই। কিন্তু কে বা নিজের ঘরের পোষা প্রাণীকে এই যোগীর হাতে সমর্পণ করবে? কিছুক্ষণ পর একজন বলল, ঠিক আছে, আমার ঘরের মুরগিটা আপনার তন্ত্র সাধনার জন্য সমর্পণ করব, কিন্তু আমাদের গ্রামে কোনো ক্ষতি হবে না তো? আর গ্রামে সুখ শান্তি ফিরবে তো? যোগী তখন প্রতিশ্রুতি দিয়ে বলল, হ্যাঁ, এই গ্রামে সুখ শান্তি ফিরবে, আর কারোর কোনো ক্ষতি হবে না। গ্রামের সমস্ত লোকজনেরা বলল, তবে কবে হবে আপনার এই তন্ত্র সাধনা? আমি সামনে অমাবস্যার রাত্রিতে আমার সাধনা করব, তবে ওই দিন এই গুহায় কাউকে আসা যাবে না। আমাকে অমাবস্যার আগের দিন প্রাণীটাকে দিয়ে দিতে হবে। গ্রামের সবাই একসাথে বলল, ঠিক আছে, তাই হবে। তারপর সকলেই ওই গুহা থেকে বাড়ি ফিরে এলো। দুদিন বাদে অমাবস্যা, তাই অমাবস্যার আগের দিন গ্রামের কয়েকজন মিলে একটা মুরগি নিয়ে গিয়ে যোগীকে দিল। যোগী ওই অবলা প্রাণীটা নেবার পর ওদেরকে চলে যেতে বলল। ওরা সবাই মনের আনন্দে বাড়ি ফিরে এলো। অমাবস্যার দিন সকাল থেকে আকাশে কাক শকুনের দল গোটা গ্রাম জুড়ে ঘুরপাক খেতে থাকে, যেন মনে হচ্ছে গ্রামে মোড়ক লেগেছে। গ্রামবাসীদের অজান্তে গোটা গ্রামে আতঙ্কের করাল ছায়া ক্রমশ গ্রাস করেছে। গ্রামের রাস্তাঘাট একদম ফাঁকা। দিনের বেলায় মনে হচ্ছে কত না রাত্রি, চারিদিকে নিঃশব্দ। যে গ্রামে কত না হই হুল্লোড় হতো, কত বাচ্চারা খেলা করতো মাঠে, তা আজ একদম স্তব্ধ হয়ে গেছে। একদিন নিশ্চিন্তা গ্রামটা কেমন যেন থমথমে হয়ে গেছে। দিনের আলো পশ্চিম আকাশে ডুব দিল, ক্রমশ অন্ধকার গভীর থেকে গভীরতর হতে লাগলো। নিস্তব্ধ ঘন অন্ধকারে গোটা গ্রামটা ঘিরে ফেলেছে। শুনশান গ্রামে মাঝে মাঝে কুকুর শিয়ালগুলো কিসের যেন অজানা ভয়ে তারস্বরে চিৎকার করে চলেছে, আর তা বাতাসে প্রতিধ্বনিত হয়ে আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করছে। প্রতিটা মুহূর্তে একটা ঘোর আতঙ্কের মধ্যে দিয়ে রাতটা কোনো ক্রমে পার হলো সবার। ভোরের আলোর ছিটে ফোটা গ্রামে আসতে গ্রামের সমস্ত লোকেরা একে অপরের খোঁজ নিতে থাকে, কারোর বাড়িতে কোনো অঘটন ঘটেছে কি না। গ্রামের মানুষের কোনো অঘটন কিছু ঘটেনি, সবাই ভালো আছে। তারপরেই গ্রামে সকলে আনন্দের উল্লাসে মেতে ওঠে। আজ থেকে যে নিশ্চিন্তা গ্রামে ঘরে ঘরে সুখ শান্তি ফিরে পাবে। হায়রে গ্রামবাসী, বিধাতার লেখন যে অন্য কিছু। একটু বেলা গড়াতে গ্রামের প্রায় সকলের মনের আনন্দে নীল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। নীল পাহাড়ের গুহায় আসা মাত্রই সবাই ভয়ঙ্কর আতঙ্কে ঠিকরে উঠল। আবার কেউ কেউ তাড়াহুড়ো করে কোনো ক্রমে পাহাড় থেকে নেমে গেল। নীল পাহাড়ের গুহার কাছে আসতেই দেখলো সেই যোগীর রক্তাক্ত নিথর দেহটা পড়ে রয়েছে। চোখ দুটোকে কোনো এক শিকারী নেকড়ে খুবলে নিয়েছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে হা করা মুখটার ভেতরে পড়ছে। বুকের মধ্যে খুবলে খুবলে মাংস তুলে নিয়েছে। অবলা প্রাণীটার গলা ধর দুদিকে পড়ে রয়েছে। পাহাড়ের গুহার চারপাশে রক্ত, তন্ত্র সাধনার দ্রব্য সামগ্রীগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গ্রামবাসীরা কেউ কিছুই বুঝতে পারল না ভয়ঙ্কর অবস্থা দেখে, শুধুই সবার চোখে মুখে গভীর আতঙ্কের ছাপ। এই অবস্থায় গুহার মধ্যে যোগীকে ফেলে রেখে যে যার মরণ দৌড়ে বাড়ির দিকে পালাতে লাগলো। নীল পাহাড়ের গুহায় এমন ঘটনা প্রথম, তাই গ্রামের মানুষেরা ভয়ে জড়সড় হয়ে থাকতে লাগলো। কিন্তু পাহাড়ের গুহার এই রকম মর্মান্তিক ঘটনার কোপ নিশ্চিন্তার গ্রামের ওপর পড়ল কিছুদিন পর থেকে।
একের পর এক গ্রামের মানুষ থেকে পশু কেউ বাদ গেল না এমন ভয়ঙ্কর মৃত্যু থেকে। বৃদ্ধ বোঝো সুবুদ্ধি কথাগুলো আধা উড়িয়া আর বাংলা মিশিয়ে বললেন। রজত জিজ্ঞাসা করল, তারপর কি হলো? সেদিনও ঠুয়ো লোকমানে মারিবারে লাগে ছন্তি। সবাই প্রায় গ্রাম ছেড়ে দিয়েছে। বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে যায় কেমনে, তাই কামড়ে পড়ে আছি, ব্রজবাবু বললেন। রজত নীল পাহাড়ে যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলো। বৃদ্ধ ব্রজবাবু বলল, তোমারও হাত ধরেছি কহুছি, সেটি কি যাওনি? বিপদ আছি। রজত বলল, কিছু হবে না আমার। আমি আজীবন এই সবের সন্ধানে ঘুরে বেরিয়েছি। বিপদ আমাকে সহজে গ্রাস করবে না। মা চামুণ্ডা সর্বদাই আমার রক্ষা করেন। সেই দিন গভীর রাতে রজত রওনা দিল নীল পাহাড়ের গুহায়। রজত গুহায় আসার পর স্পষ্ট বুঝতে পারল ওর আশেপাশে অদৃশ্যভাবে কেউ একজন আছে। নিঃশব্দ রাতের অন্ধকারে গুহায় কে থাকতে পারে তা এতটুকু বুঝতে অসুবিধা হলো না রজতের। স্বয়ং চামুণ্ডা যার সহায়, তার আবার কিসের ভয়? রজত বিন্দুমাত্র সময় নষ্ট না করে গুহার সামনে তাড়াতাড়ি করে একটা যজ্ঞকুণ্ড তৈরি করে নিল। ওর নিয়ে আসার সমস্ত দ্রব্য সামগ্রী ব্যাগ থেকে বের করে যজ্ঞকুণ্ডর সামনে রাখল। হঠাৎ করে ভয়ঙ্কর চিৎকার নিস্তব্ধ বাতাসে পাহাড়ের প্রতিধ্বনিত হতে থাকে। রজত কুমণ্ডলের গঙ্গা জল নিয়ে গুহার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল। তারপর ওই যজ্ঞকুণ্ডর সামনে বসে মা চামুণ্ডাকে আহ্বান করল মনে মনে। পর মুহূর্তে রজতের আহ্বান পেয়ে মা চামুণ্ডা স্বয়ং রজতের রক্ষা কবচ হয়ে বিরাজ করল এই গুহায়। তারপর মন্ত্র উচ্চারণ করতে করতে জ্বলন্ত অগ্নিকুণ্ডুতে ঘি বেলপাতার আহুতি দিতে থাকে। কিছুক্ষণ পর পাহাড় কাঁপিয়ে প্রচণ্ড বেগে একটা ঝোড়ো হাওয়া রজত সহ যজ্ঞকুণ্ডকে তছনছ করতে চায়, কিন্তু তা হওয়ার নয়। সেখানে স্বয়ং মা চামুণ্ডা বিরাজমান। পরক্ষণে পাহাড়ে একটা ভয়ঙ্কর আর্তনাদ বাতাসে ভেসে এলো, যেন কোনো পাহাড় ভেঙে গেল। তারপরে যজ্ঞকুণ্ডুর লেলিহান শিখার উপর একটা অবয়ব দেখতে পেল রজত। আর সেই অশরীরী অবয়ব বলতে আরম্ভ করলো, মু দেবী, এই গাঢ় ঝিও, মু বয়স 15। দেবীর কথাগুলোর বাংলা করলে দাঁড়ায়, আমি দেবী, এই গ্রামেরই মেয়ে। আমার বয়স 15। আমার বাবা খুব গরিব, আর আমাদের গরু ছিল। প্রত্যেক দিন আমি গরু নিয়ে এই পাহাড়ের কোলে চড়াতে আসতাম। সেদিনও এই পাহাড়ে গরু চড়াতে এসেছিলাম। আর সেই দিন পাহাড়ে ঘুরতে এসেছিল 4 জন শয়তান, আর ওই 4 জন হায়না আমার শরীরটাকে ছিঁড়ে খেয়েছিল। আমার আকুতি ওদের কানে পৌঁছায়নি। সেদিন শরীর থেকে প্রাণ না বেরোনো পর্যন্ত উল্লাস করেছিল। সেদিন আমার চিৎকার আর্তনাদ কেউ শুনতে পায়নি এই গ্রামে। তারপর সেই নিথর দেহটা ফেলে দিল পাহাড়ের এক খাঁজে। আজও পর্যন্ত কেউ খোঁজ করেনি আমি কোথায়, নিজের বাবা মাও না। আর এই যোগী কিনা আমাকে দিয়ে নিজের সিদ্ধ লাভ করবে। তাই যোগীর প্রাণ আমি নিয়েছি, গ্রামের মানুষের প্রাণও আমি নেব। এই গ্রামটাকে শেষ করে দেব। কেউ যদি আমার রাস্তায় আসে তাকেও শেষ করব। আমার শরীরের শেষ অবশিষ্ট অংশটুকু পাহাড়ের খাঁজে এখনো পড়ে আছে। দেবীর কথা শেষ হতেই বিকট জোরে হাসি। তারপরে যজ্ঞকুণ্ডুর অবয়বটা কোথায় মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামে ব্রজবাবুর বাড়িতে এসে রজত দেখল ব্রজবাবু কিসের যেন আতঙ্কে রয়েছে। কি বসতে বলবেন না? এইটি তুমহ এসো। ও, তুমি বসো। এখন এই সময় এত ভোরে? রজত বলে আসলো, একটা কথা জানার ছিল। কি কথা? আচ্ছা ব্রজবাবু, এই গ্রামে দেবী নামে কি কোনো মেয়ে ছিল? রজতের কথা শোনার সাথে সাথে ব্রজবাবুর 2 চোখ জলে ভরে গেল। রজতের হাত দুটো ধরে বললেন, ব্রজবাবু, উড়িয়া আর বাংলা মিশিয়ে যা বললেন তার বাংলা করলে দেবী আমারই মেয়ে। সেদিন অনেক সন্ধ্যা হয়ে গেলেও ওই বাড়ি ফিরেনি। আমি খুঁজতে বেরিয়েছিলাম। রাস্তায় 4 শহরে বাবুর সাথে দেখা হয়। ওদেরকে আমার মেয়ের কথা জিজ্ঞেস করি। আমার হাতে কিছু টাকা দিয়ে বলে মুখ বন্ধ রাখতে। গ্রামের মোড়লকেও ওরা হাত করে। তাই এতদিন চুপ করে থেকেছি। শুধু স্বপ্নে 2 হাত
আমার গলা জড়িয়ে বাবা বাবা বলে ডেকে চলেছে। ও কথাও আপনি জানেন? ব্রজবাবুকে একটু শান্ত করিয়ে রজত বলে, নীল পাহাড়ের গুহায় আর কেউ নয়, আপনার মেয়ের অতৃপ্ত আত্মা ওখানে আছে, আর সে সবাইকে মারবে, কারণ তার প্রতি যে অত্যাচার হয়েছিল তা ক্ষমার যোগ্য নয়। কিন্তু আমাদের দেবীর আত্মাকে মুক্তি দিতে হবে, আর সেই জন্য আপনার সাহায্য লাগবে। রজত বলে থামল। তৎক্ষণাৎ ব্রজবাবু বললেন, কি করতে হবে বলুন? রজতবাবু বললেন, আমি আপনাকে নিয়ে যাব নীল পাহাড়ের গুহার কাছে। সেখানে এই পাহাড়ের খাজে একটা কঙ্কাল দেখতে পাবেন, ওটাই দেবীর শরীরের শেষ অংশ। তারপর আমার দেওয়া গঙ্গা জল বেলপাতা ওই কঙ্কালের উপর দেবেন, তাহলে আপনার মেয়ে মুক্তি পাবে। কেবলমাত্র আপনাকেই এই কাজটা করতে হবে, আর খুব সাবধানে করতে হবে এই কাজটা, কারণ ও চায় না ওর শরীরের শেষ অংশটুকু কেউ স্পর্শ করুক। আপনাকে অনেক প্রলোভন দেখাবে, আপনি কিন্তু বিন্দু মাত্র বিচলিত হবেন না, না হলে বিপদের শেষ থাকবে না। ব্রজবাবু বললেন, ঠিক আছে, তাই হবে। আজ রাতের মধ্যেই এই কাজটা করতে হবে। রাতের অন্ধকারে দুজনে রওনা দিল নীল পাহাড়ের গুহায়। গুহায় এসে ব্রজবাবু কেমন যেন কাঁপছেন। রজতের ছোঁয়ায় ব্রজবাবু চমকে ওঠেন। তারপর আরও একবার সমস্ত কথাগুলো স্মরণ করিয়ে দিল ব্রজবাবুকে। বারবার একটা কথা বলল, কোনোভাবে যেন দেবীর কথায় সাড়া না দেওয়া হয়। আমি এই গুহার কাছে ধ্যানে বসে থাকব। ব্রজবাবু কুমণ্ডলের গঙ্গাজল ও মন্ত্রপুত বেলপাতা নিয়ে পাহাড়ের খাজে কঙ্কালের দিকে যেতে লাগলেন। কঙ্কালের সামনাসামনি আসতেই হঠাৎ করে কে বলে উঠল, বাবা, তুমি কি করছো এখানে? তুমি বাড়ি চলে যাও। ব্রজবাবু দাঁতে দাঁত চেপে নিজের লক্ষ্যর দিকে তাকিয়ে থাকলেন। প্রবল জোরে ঝড়ো হাওয়া ব্রজবাবুকে সামনের দিক থেকে ঠেলে রেখেছে, যাতে আর সামনে যেতে না পারে। যেই না ব্রজবাবু মুখে বললেন, জয় মা চামুণ্ডার জয়, মুহূর্তের মধ্যে সমস্ত বাঁধন খুলে গেল, আর সঙ্গে সঙ্গে গঙ্গা জল বেলপাতা ওই কঙ্কালের ওপর দিয়ে দিলেন। আকাশ বাতাস কেঁপে ওঠে, প্রচণ্ড চিৎকার। ব্রজবাবু ওখানে বসে অঝরে কেঁদে ফেললেন। রজত এসে ওনাকে ধরে নীল পাহাড়ের গুহার থেকে বাড়ি নিয়ে আসেন। নতুন ভোরের আলোয় গোটা নিশ্চিন্ত গ্রাম আজ যেন ঝলমল করছে। আজ সমস্ত গ্রামের লোকেরা ব্রজবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। গ্রামবাসীদেরকে দেখে ব্রজবাবু সব ভুলে গিয়ে আগামী স্বপ্নে ডুবে গেলেন। নিশ্চিন্তা গ্রামকে নমস্কার জানিয়ে বিদায় নিল ভূতান্বেষী। নীল পাহাড়ের আতঙ্ক ভূতের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যত নতুন নতুন ভয়ানক ভূতের গল্প আপলোড করব সবার আগে সেটা আপনার কাছে চলে যাবে। নমস্কার।